সঙ্গে উপস্থিত আছেন ব্যারিস্টার এম সরওয়ার হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আবু হেনা রাজাকি। আপনাকেও স্বাগত জানাচ্ছি। শুভেচ্ছা। আমি ব্যারিস্টার সরওয়ার হোসেনকে দিয়ে শুরু করতে চাই। আমরা গত 2-3 দিন ধরে বেশ কয়েকটি বিষয় দেখছি ট্রাইব্যুনাল নিয়ে। বিশেষ করে আমরা সোশ্যাল মিডিয়ায় একটি অভিযোগ দেখলাম এবং তারপরে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল দেখলাম যে চিফ প্রসিকিউটর এ বিষয়ে নিয়ে কথা বলেছেন এবং যে ঘুষ লেনদেনের একটি অভিযোগ করা হয়েছে সে বিষয়ে তিনি বলেছেন যে তদন্ত করা হবে। এর পরিপ্রেক্ষিতে গত রাত পর্যন্ত পাল্টা বক্তব্য দেখেছি আমরা দুই পক্ষ থেকে। আসলে এই অবস্থায় আসলে এই পাল্টাপাল্টি বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আজকে সমালোচক, আমার অত্যন্ত প্রিয় মানুষ এবং সুপ্রিয় দর্শক। দেখুন, এই ট্রাইব্যুনালে আমার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। আমি 3টি মামলার ডিফেন্স লয়ার হিসেবে আমি কাজ করেছি, যার একটা মামলা এখনও চলমান, 5ই আগস্টের আগের মামলা। এছাড়াও 15 জন আর্মি অফিসারের পক্ষে আমি প্রথম দাঁড়িয়েছিলাম। পরে দেখলাম যে আমি যাদের বিরুদ্ধে অভিযোগ করেছি নিজে, যেহেতু আমাকে গুম করার চেষ্টা করেছিল, 11 ঘন্টা ডিজিএফআইতে ইলিগালি আমাকে ডিটেইন করেছিল, হয়তো সামান্যর জন্য আমাকে আয়নাঘরে পাঠায় নাই, সেই জন্য আমি 3 জনের বিরুদ্ধে মামলা নালিশ জানিয়েছি। সেনাপ্রধান শফিউদ্দিন, ডিজিএফআই ছিল আকবর, যে এখন পলাতক, আর আমার নামে একজন আছে সরোয়ার, 15 লং কোর্সের, আমি 18 লং কোর্সের। সেই 15 লং কোর্সের অফিসার, সেইটা তদন্তাধীন। যখন মামলার কাগজ আমাদের হাতে আসলো তখন দেখলাম যে ওই মামলার আসামি আবার এই মামলারও আসামি। সো আমি প্রফেশনাল একটা মিসকন্ডাক্টের ইস্যু এখানে থাকে, আমি ওখান থেকে সরে আসলাম। সো যখন এই মামলাগুলো চলছিল, এখনও ট্রাইব্যুনাল আমার মাঝে মাঝে যাওয়া হয়। যে অভিযোগটা আসছে, এই অভিযোগ ব্যক্তিগতভাবে আমার কাছেও একজনে জানিয়েছে, আমি নাম বলবো না, যে জনৈক প্রসিকিউটর এখানে 3-4 মাসের জন্য সে সুইজারল্যান্ডে গিয়েছিল। এখন কথা হলো, সে সুইজারল্যান্ডে চিকিৎসা নিয়েছে, যদিও চিকিৎসার এখানে একটা কাভার নিয়েছে। তো এই সুইজারল্যান্ডের যাওয়ার টাকা কোত্থেকে পাইলো, এমনকি এইটা নিয়ে অনেকে খোঁজাখুঁজি করছে যে এখানে কোনো লেনদেন হয়েছে কিনা। সো এখন আমরা সোশ্যাল মিডিয়া আরও দেখলাম যে আরও বড় বড় আকারে অভিযোগ আসছে। তো এইখানে এই 5ই আগস্টের পরে যে একটা মামলা বাণিজ্যের হিড়িক পড়ে গেছে, যে মামলা দিয়ে অথবা মামলা থেকে বাদ দিয়ে যে বাণিজ্য করা যায়, যেটা আওয়ামী লীগের সময় একটা লেভেলের ছিল, কিন্তু 5ই আগস্টের পরে এইটা একটা আকারে মানে হিড়িক সৃষ্টি হয়েছে। আপনি শুনলে সারপ্রাইজড হবেন কে বা কাহারা আমার নাম জাতের বাড়ির একটা মামলায় ঢুকিয়েছে। এখানে আমার ওই যে সেনাবাহিনীর র্যাঙ্ক অথবা যে আমি ব্যারিস্টার, এইগুলো কিছু লেখে নাই, গেছে যে আমার ঠিকানা ঠিক আছে কিনা। তো আমি এইটা এখনো মামলার কাগজটা পাইনি, আমি দেখবো যে কে নামটা ঢুকাইলো, আমি এটা শেষ দেখে ছাড়বো। তো আই এম ওয়েটিং ফর দ্যাট ডকুমেন্টস, মানে কেসের কাগজটা যেন নালিশি মামলা যেটা কোর্টে করে। তো এখানে আমি মনে করি স্বচ্ছতার খাতিরে, যে এখন প্রেজেন্ট প্রসিকিউটর, চিফ প্রসিকিউটর যে বলেছে একটা তদন্ত, আমি মনে করি একটা তদন্ত হওয়া উচিত, হয়ে থাকতে পারে। এইটা তাজুলকে আমি চিনি, হিজ মাই গুড ফ্রেন্ড, সে করেছে বলে আমি বিশ্বাস করতে চাই না, এবং অন্য যাদের নাম আছে তাদেরকে আমি সৎ ভাবি, কিন্তু দেয়ার আর মানে ফিসি ফিসি আছে, এটা বারান্দায় কথা হয়। কারণ তদন্ত সংস্থাকে প্রসিকিউটর ভালোভাবে প্রভাব বিস্তার করতে পারে, যাদেরকে এইখানে আর একটা প্রসিজিওর আবার আলাদা। আপনার পেনাল কোডের মামলা, অন্য স্পেশাল আইনের মামলা ডাইরেক্ট থানা হয় অথবা কোর্টে হয়। আপনি বলছেন ফিসি ফিসি আছে, কিন্তু যিনি অভিযোগ করেছেন তিনি বলছেন তার কাছে যথেষ্ট প্রমাণ রয়েছেন এই বিষয়ে। তিনি আমরা জানি না তিনি তার প্রমাণগুলো হাজির করবেন কিনা। আমি তার সোশ্যাল মিডিয়ায় তার একটা তাজুল সাহেবের একটা আবেদন আমি দেখেছি, যেটা সে স্বরাষ্ট্র মন্ত্রণালয় করেছিল, সেটার জবাব, এবং তার কাছে কি আছে সুনাগরিক হিসেবে সেইটা প্রকাশ করাটাই জনস্বার্থে এবং দেশের স্বার্থে আসবে, বিশেষ করে ট্রাইব্যুনালের সাথে। ট্রাইব্যুনালের কোনো প্রসিকিউটর যদি এই অনৈতিকতাতে জড়িয়ে যায়, তাহলে এখানে ন্যায় বিচার হওয়ার সুযোগ কমে যাবে, ন্যায় বিচার কলঙ্কিত হবে, ন্যায় বিচার বিতর্কিত হবে। এইটা আমরা কোনোভাবে গ্রহণ করতে চাই না। এদেশের মানুষ দেখতে চায় গণহত্যা যারা ঘটিয়েছে, যারা মানুষ খুন করেছে, যারা যুদ্ধবিরোধী অপরাধ করেছে, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, এখন তারা এই যুদ্ধবিরোধী নাই, এখন মানবতা বিরোধী অপরাধ, তাদেরকে আমরা সঠিক বিচার দেখতে চাই। কাম হট মে, আন্ডার এনি সার্কামস্টান্সেস তাদের বিচার হতে হবে। এখন তাদেরকে এইখানে আমি যে প্রসিডিওর কথা বলছিলাম, পেনাল কোডের মামলা যদি থানা হয় সেটাকে বলা হয় জিআর মামলা, আর যেটা কোর্টে হয় নালিশি মামলা, সিআর বলে সংক্ষেপে। তো এইখানে প্রক্রিয়া সম্পূর্ণ আলাদা। এখানে নালিশটা আইদার তদন্ত সংস্থায় করতে হয় অথবা চিফ প্রসিকিউটরের কাছে। চিফ প্রসিকিউটর সেইটা তদন্তে পাঠায়, তদন্ত সংস্থা আছে আলাদা, 1973 সালের আইন অনুযায়ী আলাদা তদন্ত সংস্থা। তখন বাস্তব ক্ষেত্রে কি হয়, প্রসিকিউটর এবং তদন্ত সংস্থা তারা নিজেদের ভিতরে একটা সমন্বয় হয়, তারা নিজেরা যাচাই বাছাই করে দেখে
যে কে আসামি হওয়া উচিত অথবা কে উচিত না, তাহলে প্রসিকিউটরের রোল এখানে অত্যন্ত ইম্পর্টেন্ট। ন্যায় বিচার নিশ্চিত করার জন্য কে আসামি হবে কি হবে না, প্রসিকিউটরের একটা বড় রোল আছে। সেই রোল পালন করতে গিয়ে যদি বাণিজ্য হয় যে আপনি টাকা দিলে আপনার নাম ঢুকাবো, আপনি টাকা দিলে ঢুকাবো না, আর আপনি যদি টাকা না দেন তাহলে আপনি এখানে আসামি হবেন, দিস ইজ এ হিউজ ডিল, দিস ইজ এ বিগ ডিল। যাদেরকে এখানে মামলায় ঢুকাবে অথবা ঢুকাবে না টাকার জন্য, বা টাকা দিয়ে খালাস দেওয়া হবে, যে দ্যাট মিনস এই 1,000-2,000 টাকা না, মিলিয়নস, দিস মিনস ক্রোর। সেই জন্য এটা তদন্ত হতে হবে। যেহেতু একটা বাজারে এটা আসছে, সেই জন্য আমি এখনো বিশ্বাস করতে চাই এই ধরনের ঘটনা ঘটেনি, কিন্তু সেই বিশ্বাসটা আমার পূর্ণাঙ্গ হবে যখন এটা তদন্ত হবে। আমি ব্যক্তিগতভাবে ওই ট্রাইব্যুনালের একজন ডিফেন্স লয়ার হিসেবে, একজন নাগরিক হিসেবে, আর্টিকেল 21 ধারার স্পিরিট অনুযায়ী সংবিধানের, আমি চাই এটা একটা তদন্ত হোক। জি। এবং সেই তদন্তে আমি মনে করি রাজ্জাকি ভাইকে সেটা আহ্বায়ক বানানো হোক, সেটা সঠিক তদন্ত হোক। সেই তদন্ত হয়ে আমরা সত্যিকার এই বিশ্বাস করতে চাই বাইরে যে মামলা বাণিজ্য হয়েছে সেই মামলা বাণিজ্য আইসিটিতে হয়নি। কারণ আমরা চাই যাদের বিরুদ্ধে এই মানবতা বিরোধী অপরাধ, গণহত্যার অপরাধ, তাদের বিচার অবশ্যই হতে হবে। একই ধারে বলবো কোনো নিরীহ মানুষ যেন এখানে শাস্তির সম্মুখীন না হয়। ধন্যবাদ। জি, আপনার কাছে আমি আবার আসবো। আবু হানা রাজ্জাকের কাছে আসতে চাই। রাজ্জাকি ভাই, এই যে অনেক কথা শুনছিলাম, এটি একটি প্রশ্নের সম্মুখীন হয়, বিশেষ করে সাধারণ মানুষের কাছে একটি অনাস্থার জায়গা তৈরি হয়। আসলে কি তারা কি ঠিক মতন বিচার কি আসলে পায়, নাকি আসলে ঘুষ বা আর্থিক লেনদেনের বিনিময়ে বিচার এদিক সেদিক করা হয়? এটি বড় একটি মানুষের ধন্যবাদ আপনাকে এবং আমার ভাই সরোয়ার ভাইকে। সরোয়ার ভাই যে কথাগুলো বলছে সবই যৌক্তিক, এবং তার যে প্রসিডিউর এবং প্রসিকিউটর একটা বিশেষ না, সিংহভাগ রোলটাই তার। এই আসামি, এটাই আসামিকে বললো না যে আসামি কারে বানাবো কাকে বানাবো না, এটার মানেই যে ঘুষ তা নয়। সেটা হলো সব কিছু দেখে, তদন্ত রিপোর্ট, সমস্ত পেপারস, এভিডেন্স, মোট কথা মনে করেন এই মামলার আসামি হওয়ার আগে 80% মনে করেন মামলা হয়ে যায় ওই কাগজে কলমে, তাদের গবেষণায়। আপনি আন্দাজে বানানো যায় না, সেদিকটা ক্লিয়ার আছে। এখন আসেন এই ট্রাইব্যুনালের মামলাগুলো হচ্ছে কাদের, একটা যে বিষয় মাথায় রাখতে হবে। বিচার হচ্ছে শেখ হাসিনার, বিচার হচ্ছে শেখ হাসিনা টপ, তারপরে যারাই থাকুক, মন্ত্রী টন্ত্রী যারা থাকুক, আইজিপি বলেন, জেনারেল সাহেব বলেন, শেখ হাসিনার চেয়ে বড় তো কেউ না। আবার যখন এই জামাতের স্বাধীনতা বিরোধী বিচার হয়েছিল, তখন যে লেভেলের লোকগুলো ছিল সেগুলোও দেশের বড় লেভেলের মানুষ। তো এখানে আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষ সতর্ক, বিশেষ করে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করতে যাওয়া। আমরা যে স্টেটমেন্টগুলো আগে পাইছি, অনেকেই ডেকে পায় নাই, অনেকেই রাজি হয় নাই এই ট্রাইব্যুনালে যেতে। তাহলে কি তারা খুব অনেস্ট ছিল যে ওখানে গেলে টাকা খেতে হবে সেজন্য যাব না? বিষয়টা তা নয়, সাংঘাতিক সাহসের ব্যাপার ছিল। কারণ আপনার শেখ হাসিনার বিরুদ্ধে ট্রায়াল দিচ্ছেন। শেখ হাসিনা কে? শেখ হাসিনার অধীনে এখনো সমস্ত প্রশাসন তার জিকির করে। এই মুহূর্তে ক্ষমতা অন্যরা বইলে হয়তো আপনি টের পাচ্ছেন না, বাট আলটিমেটলি প্রশাসন একটা তাদের ফ্যাক্টর। আপনি জজ সাহেবদের বলেন যে বিশাল তাদেরকে নিয়োগ দিয়ে গেছে, তারা দুর্নীতি করবে আমি বিশ্বাস করতে চাই না, বা বলতেও চাই না। কিন্তু এই যে তাজুল ইসলাম সাহেব সামনে যখন সরাইলো, সরানোর সময় কিন্তু কোনো বার্তা আসে নাই। সিম্পল বার্তা কি, তাও কি পদত্যাগ করে নাই, সে বলছে যে একজনের প্রজ্ঞাপন জারি করবে, প্রজ্ঞাপন জারি করলে অটোমেটিক তার পদটা শূন্য হয়ে যায়। প্রজ্ঞাপন জারি করছে এবং সে চলে গেছে। যাওয়ার পর কিন্তু এই ঘুষের শব্দটা আসলো। এত বড় ট্রাইব্যুনালে বাংলাদেশের সবাই, তাকে বলা হয় জামাতের পক্ষের একটা প্রসিকিউটর, লয়ার, ওকে আমি মেনে নিলাম। কিন্তু জামাতের লয়ার যখন এখানে আসে, আমার তো মনে হয় ওতপ্রোতভাবে, এবং যেখানে আর্মিদের ট্রায়াল হচ্ছে, আমার কাছে তো মনে হয় না যে সার্ভিলেন্স সারা 24 আওয়ার সার্ভিলেন্সের মধ্যে ছিল তাজুল। এটা আমার কাছে মনে হয়, আমার ব্যক্তিগত ধারণায়। কারণ আর্মিদেরকে সে যেভাবে করছে, আর্মির বিষয়টা যেখানে আমরা দেখছি অনেক কথাবার্তা চলতেছিল, যেটা আর্মি অ্যাক্টে 1952 অ্যাক্টে বিচার করবে, সেটা মানে নাই। তো মানে নাই যখন আপনি ঘুষের বিষয়টাতে এখন চলে আসলেন, আর্মিদের চেয়ে বড় প্রশাসন তো বাংলাদেশে নাই। তারপরেও কিন্তু সে সেখান থেকে সারেন্ডার করে নাই, এবং মামলায় ফলাফল যাই হোক। ঠিক এখন আপনি ঘুষের বিষয়টা আইনে এখন যদি বলেন যে ঘুষ তদন্ত করব আগে, অর্থাৎ কিরকম যে জাজমেন্ট যেটা হয়ে গেছে সেটা ঘুষের লেনদেনের ভিত্তিতে হয়েছে কিনা, এই ইস্যু যদি আপনি দাঁড়া করান, তাহলে তো মামলার কার্যক্রম স্থগিত থাকবে, এই অবস্থায় পড়ে থাকবে। আপনি আগে ঘুষ তদন্ত করবেন, তা নাহলে বলবেন কেমনে যে ঘুষ খাইয়া এটা যে চিফ প্রসিকিউটর বলেছেন যে আগে যে মামলাগুলো সবগুলোই তিনি দেখবেন তো এক জিনিস, সেটা আমরা তো বুঝি, আমরা দেখবো ওই যে সরকার চলে গেছে, কি অন্তর্বর্তীকালীন সরকার চলে গেছে, রাজনৈতিক সরকার আসলেই সব ঠিক হয়ে যাবে, এই কথা ছিল না, চলমান ছিল, জাস্ট জিরো।
এখন কয়দিন পরে বয়ান শুনবেন 15 বছরের যানজট মানে জঞ্জাল, তারপরে 1.5 বছরের জঞ্জাল, এই ইস্যুতে আপনি সময় ক্ষেপণ করবেন। এটা নির্বাচিত সরকারে করুন, সেটা পরের চ্যাপ্টার। এখন এই যে ঘুষের বিষয়টা আপনি নিয়ে আসলেন, আপনি বলেন যে তাজুল যেই লেভেলটাই ছিল, যেই জায়গাটায় ছিল, আমি তো নিশ্চিত করে বলতে পারি যে এত কঠিন সার্ভিলেন্সে আর কেউ ছিল না। তা সেখানে আপনি যখন ঘুষের প্রশ্নটা নিয়ে আসলেন, হ্যাঁ, ভালো কথা। এখন যাকে আনছেন সে যদি আরো দক্ষ হয়, এখন এই ঘুষের প্রশ্নে কি আগের জাজমেন্ট দুর্বল হয়ে যাবে? আর যাদেরকে এখন দায়িত্ব দিছেন তারা কি খুব দক্ষ হলে কি হবে? মানে কি ইনজাস্টিস হয়েছে জাস্টিস হবে, না জাস্টিস আগে হয়েছে সামনেও জাস্টিস হবে? এই বিষয়গুলো নাকি সরোয়ার ভাই, আগে যে রায় হয়েছে সেখানেও জাস্টিস হয়েছে, আবার সামনে যেটা হবে সেখানেও জাস্টিস। আমরা এইটা শুনতে চাই না যে আগেরটা ইনজাস্টিস হয়েছে। এখন যদি বাইর করেন, এখন আসেন তাজুল সাহেব ঘুষ কেলেঙ্কারিতে আসে, বিচারকরা দিনে কি বলবেন? তা আমি উনি কোর্টে গিয়ে যা খুশি তাই করি, বিচারক সাহেব আছেন না, 3 জন বিচারক না, তো তারা হিসাবে করবে না? তারা তো রায় দিছে, তারা কি কোর্ট চালাচ্ছেন? তারা বুঝেন না যে এই সাক্ষী শিখে আনছে, নাকি পয়সা দিয়ে কিনে আনছে, নাকি চাপ প্রয়োগ করে আনছে? এটা তো ভাই আইসিটি। যাই হোক, আমি সরোয়ারের মতো আশা করতে চাই বিচার সামনের দিকে যেতে থাকুক, এবং সবচেয়ে বড় কথা হলো 1400 লোক মারা গেছে, না 1000 লোক মারা গেছে, হট এভার ইট ইজ, 50,000 আহত হয়েছে, এবং এতে কোনো সন্দেহ নাই, কোনো ডাউট নাই। সুতরাং এই যে ডাউট নাই, সন্দেহ নাই, এবং যেই প্রশাসন, যেই সরকার প্রশাসনকে কুক্ষিগত করে চালাইছে আমরা সবাই দেখছি দৃশ্যমান, তাহলে প্রশাসনকে হুকুম কে দিছিল? এটা তারপরেও রাজসাক্ষী আনতেছে কেন? জিনিসটাকে পোক্ত করার জন্যে। তা না হলে আজকে যদি রাজসাক্ষী না থাকতো তাহলে এক কথায় ফেলে দিত যে সে যে হুকুম দিছে কেমনে বুঝবো। আর প্রধান যিনি হুকুম দেন তার হুকুম দেওয়ার জায়গা 2-3টা, তার হুকুম দেওয়ার জায়গা আর্মি চিফ। রাজসাক্ষীর বিষয়ে আসলে আর্থিক লেনদেনের প্রসঙ্গটি এসেছে। রাজসাক্ষী 1000 কোটি টাকার লেনদেন শুনি, তার রাজসাক্ষী কয় টাকা কামাইছে? তার 1000 কোটি টাকা কে দিল? তার ঠেকাটা কি? কারা দিছে? না, আমরা যেটি বললাম যে বিএম সুলতান মাহমুদ যিনি অভিযোগ করলেন যে টাকার ব্যাগ নিয়ে তার রুমে যাওয়া হয়েছে, প্রসিকিউটর একজন তার রুমে 1000 কোটি টাকা, 1000 কোটি টাকা রুম লাগে একটা, এবং এই ব্যাগ নিয়ে ঢুকছে কে? সেই টাকা কি তার বাসায় ছিল কিনা? কোন ব্যাংকে ট্রানজ্যাকশন করছে? সেই ট্রানজ্যাকশনের স্টেটমেন্টটা নিয়ে আসুক। টাকাটা ছিল কোথায়, কার? আমি কথাটা হলে আমি এখন শুনতেছি কেন? তখন তিনি বলেননি কেন? যিনি এখন বলতেছেন তখন বললেন না কেন? বাধাটা ছিল কোথায়? কারণ আমি বলি যে ওই সময় যদি তাজুল ইসলামের বিরুদ্ধে ঘুষের অভিযোগ আনা হইতো, আমি নিশ্চিত করে বলে দিতে পারি এটা অ্যাকসেপ্ট করতো অথরিটিরা, কারণ এখানে আর্মির মামলা ইনভলভ, আপনাকে মাথায় রাখতে হবে। সুতরাং আপনি বললেই তো হবে না, বলে ফেলতে পারেন। সেটা হইলেই আপনি যখন পজিশনে থাকবেন, পজিশন যদি অ্যালাউ করে, আপনি বলে গেলেন, এটা কাউন্টার হবে না, দ্যাট ইজ অ্যানাদার ইস্যু। তাহলে আমি জানি যে উনি যেমন আর্মিতে ছিলেন এবং উনি মামলা করতে গেছেন, নৈতিক কারণে উনি মামলাটা ছেড়ে দিয়েছেন, কি যে উনি দেখছেন যে এর ভিতরে একজন আসামি আছে যে তাকে ইয়ে করতে চেয়েছিল। আমি শুনে আমি সাথে স্যালুট করছি যে না, নাইস ম্যান, কারণ তার ভিতরে একটা কিঞ্চিত দুর্বলতা হইলে হইতে পারে, ক্রোধ হইলেও হইতে পারে, আমি করব না। কিন্তু এই যে কেলেঙ্কারিটা আপনি বললেন বস্তা বেড়ে টাকা নিতে দেখছে, 1 নম্বর কাছে বস্তার ভিতরে টাকা ছিল, সেটাই বা আপনি নিশ্চিত কিভাবে? কতগুলা বিষয় আছে। আর এই যে টাকা নিয়ে গেল, আপনি তখন বললেন না কেন? বাধাটা ছিল কোথায়? আমার তো মনে হয় না যে তাজুল ইসলামের বিরুদ্ধে যদি কেউ দাঁড়াইতো, প্রসিকিউশনের লোক হোক আর XYZ, তাকে প্রশাসনিক সহযোগিতাই সে পাইতো, আর্মির সহযোগিতাই সে পাইতো, যে পেয়েছি, যে কারণে আর্মির সাথে তার একটা বিরাট লড়াই চলতেছিল। সুতরাং আমার কাছে মনে হয় আপনি তাজুলকে সরাবেন, সেটা মেন ভিন্ন কথা। কারণ আমি বলি, একটা সরকার আসলে সাধারণত বদল করে, আর এই সরকার কেন বদল করে যদি বলি, আমি প্রাথমিকভাবে একটা কথাই বলতে পারি, সেটা হলো তাজুল ইসলামের যে অধ্যায়টা ছিল সে যতক্ষণ পর্যন্ত একটা রায় করাইছে, এখন যদি তাজুলের কন্টিনিউশনটা চলতে থাকে এই সরকারের সময়, এবং আরও যদি মামলার রায় হতে থাকে, তাইলে পরে ওই যে আগের যেটা ছিল সেটার দায়ও এই সরকারের উপরে বর্তাবে। এখন তাকে সরাই দিলে এই সরকারের প্রথম বেনিফিট হইলে আমি মনে করি যে তাজুল যে পোর্শনটা করছে ওটার দায় আমাদের নয়, এটা আমার কাছে মনে হয়, নিজেদের দায় এড়ানোর জন্য। কারণ আমরা ইতিমধ্যে টের পাচ্ছি যে আওয়ামী লীগ ভাবতেছে যে তাদের সহায়ক সরকার ক্ষমতায় আসছে, অলরেডি অফিস আদালত নানান জায়গায় খুলতেছে, মিছিল হইতেছে। তো সেখানে সরকারের দিক থেকে আমি মনে করি তারা হয়তো তাকে সরাইছে এই কারণে, 1 নম্বর দলীয় দায় সাধারণত, আর দ্বিতীয় হইল যে তাজুলের অধ্যায়টার জন্য আমরা দায়ী না, কারণ তখন অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন। জি, আপনার কাছে আবারও আসবো। আমি এই পর্যায়ে ব্যারিস্টার সরোয়ার হোসেনের কাছে আসতে চাই। সরোয়ার ভাই, আপনি তো আর্মির বিচার নিয়ে বেশ কয়েকবার কথা হচ্ছিল, আপনার দুজনেই বলছিলেন আপনি সরে এসেছেন কেন সে বিষয়ে ব্যাখ্যা করেছেন, কিন্তু সামনের এই বিচারের কি ভবিষ্যৎ দেখছেন? সেনা এটা কর্মকর্তাদের এন্টায়ারলি যে বিষয়। ডিপেন্ড করে গভর্নমেন্টের সিদ্ধান্তের উপরে। সরকার যে সিদ্ধান্ত নেয়, এখন যদি সরকার সিদ্ধান্ত নেয় যে
যে অবস্থায় আছে এখান থেকে তারা কোর্ট মার্শালে পাঠাবে সেটা সরকার সিদ্ধান্ত নিতে পারে। তবে আমার ধারণা এটার বিচার এখানেই সম্ভবত কন্টিনিউ করবে আমার ধারণা। কারণ এখন যদি পাঠায় তাহলে জনগণের একটা প্রেশার বড় ধরনের কাজ করবে। শুরুতে পাঠায় নাই। আমি সেদিন বললাম যে আমি তাজুলকে ধন্যবাদ জানাবো। তাজুল কিন্তু একটা পাবলিক কনফিডেন্স এনজয় করে। হোয়াট এভার হি হ্যাজ ডান, ওই সময় দাঙ্গা বিক্ষুব্ধ সময় অভ্যুত্থানের পরে একথা সত্য যে সবাই এই দায়িত্ব নিতে চায় না, তিনি এই দায়িত্ব নিয়েছেন। সো এখানে কাদের বিচার হচ্ছে? বিচার হচ্ছে আওয়ামী লীগের টপ নেতৃত্ব, যারা গুম খুন বিশেষ করে মানবতা বিরোধী হত্যায় যারা দায়ী। আর কাদের বিচার হচ্ছে? যারা আয়নাগর সৃষ্টি করেছিল, ক্রস ফায়ার করছে, গুম করেছে, এরকম কিছু সেনাবাহিনী অফিসার। যদিও আমি বিশ্বাস করি তার ভিতরে অনেকেই ইনোসেন্ট, সেটা বিচারে নির্ধারিত হবে। সো তাহলে এই ট্রাইব্যুনালকে বিশেষ করে প্রসিকিউশনকে কে এটাকে বন্ধ করতে চায়? সেটা এটি কি প্রশ্নবিদ্ধ হলো কিনা? এইটাকে কন্ট্রোভার্সিয়াল করতে চায় কে? কোশ্চেনেবল করতে চায় কে? হ্যাঁ, এবং কিরকম সার্ভিলেন্স ছিল বলেন? হ্যাঁ, এইটা আপনি যে বস্তার কথা এখন আমরা শুনতে পাচ্ছি, ওখানে তো প্রত্যেক ইঞ্চ আন্ডার সিসি ক্যামেরা। সো এই যদি এই বস্তা ভরা টাকা যদি দেয়, সেই টাকা কোথায় গেল? ডেফিনেটলি তাজুল এবং তার টিম অবশ্যই সার্ভিলেন্সে আছে, এতে কোনো সন্দেহ নেই। সো তাই যদি থাকে, তাকে রিমুভ করার পরে এই কোশ্চেনটা আসলো কেন? তার যদি সেই নৈতিক বিবেক থাকতো যে এই কোশ্চেনগুলো আনতে চাচ্ছে, আগে কেন বললো না? তার মানে ভিতরে একটা টাসেল আছে, যে এখন এই অভিযোগ উঠাচ্ছে সে কারো পারপোজ সার করছে কিনা সেটাও তো উড়াই দেওয়া যাবে না। সে কোথাও এখন মানে এলিজেন্স প্রকাশ করে তাদের কোনো কৃপা পেতে চাচ্ছে কিনা, দ্যাট ইজ অলসো এ কোশ্চেন। বা ট্রাইব্যুনালের ভিতরে বস্তা নিয়ে দেওয়া লেনদেন হবে, এটা অবিশ্বাস্য, এটা আমি বিশ্বাস করি না। সেটির জন্য আমরা সেই অপেক্ষা জন্য করব। এখন নতুন যে প্রসিকিউটর আসছে আমিন বা অ্যাডভোকেট আমিন, সেও আমার অত্যন্ত কাছের মানুষ, আমার গুড ফ্রেন্ড। হ্যাঁ, তাজুল ইজ অলসো মাই গুড ফ্রেন্ড। এখন আমিনের উপরে কিন্তু বড় ধরনের দায়বদ্ধতা আসবে, যে পারফরমেন্স তাজুল দেখিয়েছে, সে যদি এখানে কোনো রকম নেগলিজেন্স দেখায়, কোনো রকম লেনিয়েন্সি দেখায়, কোনো ধরনের যদি শীতলতা দেখায়, তাহলে কিন্তু ভীষণ সে সমালোচনার মুখে পড়বে। তার উপরে কিন্তু আমি মনে করি যে আরো আফিল টাস্ক, আরো বড় চ্যালেঞ্জ, যেগুলো যে 2-3টা জাজমেন্ট হয়েছে এবং জাজমেন্টের কাছাকাছি অনেকগুলো আছে, সেইগুলো যদি পারফরমেন্স ভুল হয়, যদি শীতলতা দেখা যায়, তাহলে কিন্তু এইখানে মানুষ 2-2 4 মিলাবে। যে বিচার হচ্ছে আওয়ামী লীগের এবং কিছু সেনাবাহিনী অফিসার, বিচার বন্ধ করতে চায় কে? ইন্ডিয়া। বিচার বা সেনাবাহিনীদেরকে কে নিতে চায়? সশস্ত্র বাহিনী। বিচার বন্ধ করতে চায় কে? এইগুলো কিন্তু মানুষ তখন খুঁজে দেখবে, এবং ইনভেরিয়েবলি আওয়ামী লীগের নাম আসবে, ইন্ডিয়ার নাম আসবে, এই প্রেসিডেন্ট নাম আসবে। আমরা তো এখন প্রেসিডেন্টের ইন্টারভিউতে জানতে পারলাম জি, যে সাংবিধানিক এ প্রসঙ্গে আসবো আমি।